আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আমি জানি আপনারা সবাই ভালো আছেন। কারণ ভালো না থাকলে কখনোই কমেন্টে উল্টাপাল্টা গালিগালাজ করতেন না। তো যাই হোক, লাস্ট কয়েকদিন ধরে দেখতেছি আপনারা ভালোই গালিগালাজ করতেছেন। অবশ্য আমি কিন্তু নিয়মিতই ছিলাম। গল্প দিচ্ছি নিয়মিত। মাঝখানে গ্যাপ ছিল ২০ দিন, ২৫ দিন। কোনো ভিডিওই আসতো না চ্যানেলে। সেখানে প্রতিদিন ভিডিও আসতেছে। বাট আপনারা তাও গালিগালাজ করে যাচ্ছেন। সমস্যা নাই। একটা কথা বলি, আমি এখন থেকে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়াটা বন্ধ করে দিছি। আপনারা জানেন হয়তো যে লাস্ট কয়েকদিন ধরে আমি কারো কমেন্টের রিপ্লাই দেইনি, কারো কমেন্টে রিয়্যাক্টও দেইনি। অ্যাকচুয়ালি আসলে মন চায় না, বুঝতে পারছেন? আপনাদের এসব গালিগালাজ দেখে মন চায় না। এটা হচ্ছে কেমন জানেন? নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। কষ্ট করতেছি, ভয়েস ওভার করতেছি, এডিট করতেছি, ভিডিও আপলোড করতেছি, আবার আপনাদের গালিও খাচ্ছি। বুঝতে পারছেন? কয়েকজন এসে বলবেন যে আপনাদের ইনকাম আছে, ভিডিও দেন, টাকা কামান। এটা হয়তো বা কয়েকজন প্রশ্ন করবেন। তো আমাদের আসলে যে ইনকামটা কত বেশি, যদি আবার কখনো লাইভে আসি তখন দেখাবো যে আসলে কত লক্ষ টাকা যে কামাচ্ছি, সেটা আপনাদের দেখাবো। তাহলে বুঝতে পারবেন, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যেখান থেকে আসলেই ইনকাম হয় কি না। তো যাই হোক, এটাই হয়তো ভাগ্য যে কষ্ট করবো আবার গালিও খাবো। সমস্যা নেই, আপনারা গালিগালাজ দিয়ে যান, আমি আর নিষেধ করবো না। জাস্ট একটা কথাই বলি যে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়াটা না মানে আর ইচ্ছে করে না, মন চায় না। আমি দেখেই যাব। আর আপনারা যারা সেই একটা গল্প নিয়ে পড়ে আছেন, অনুভূতি গল্প, অনুভূতি গল্প, অনুভূতি গল্প, আমার না এখন একটু সংকোচ বা একটু ধরেন একটা মনে একটা প্রশ্ন আসে যে অ্যাকচুয়ালি আপনারা কি আসলেই গল্পের পাঠক? কারণ প্রকৃত গল্পের পাঠক তো একটা গল্প নিয়ে কখনো পড়ে থাকে না। আপনারা একটা গল্প নিয়েই পড়ে থাকেন। ইভেন এই গল্পটা না দিয়ে অন্য কিছু দিলেই আপনারা গালিগালাজ শুরু করে দেন যে ভাই আমার মাথায় কাজ করে না। এই গল্পটা যখন শেষ হয়ে যাবে তখন আপনারা কি করবেন? কেউ তো থাকবেন না হয়তো বা চ্যানেলে, সবাই আনসাবস্ক্রাইব করে চলে যাবেন, তাই তো? আপনাদের ব্যবহারে কিন্তু এটাই প্রকাশ পায়। সেক্ষেত্রে বলবো, যদি ওরকম হয় তাহলে আপনি এখনই চলে যেতে পারেন। কষ্ট করে আপনি গালিগালাজ করে সময় নষ্ট কেন করবেন? এই গল্পটা শেষ হয়ে যাবে, আজ শেষ না হোক 10 দিন পরে শেষ হয়ে যাবে। তখন তাহলে এই কষ্ট করে গালিগালাজ করার তো কোনো মানে নাই ভাই। আমি আমার সাধ্যমতো দিচ্ছি, এইভাবেই দিব। এখন থেকে আপনাদের কমেন্টের রিপ্লাই তো করবোই না। আপনারা গালিগালাজ করেন, আরও করেন, আমি জাস্ট দেখে যাব যে আপনারা কতটুকু পারেন। আর ওই যে বললাম, আমি আমার সাধ্যমতো যদি পারি 5 মিনিট সেটাই দিব, যদি পারি 100 মিনিট সেটাই দিব। এর বাইরে আসলে কিছুই হবে না। আপনারা গালিগালাজ করলে আমি একটু বেশি দিতে পারবো না, ঠিক আছে? আপনারা গালিগালাজ না করলে আমি একটু কম দিব না। আমার যতটুকু সাধ্যের মধ্যে আছে আমি ততটুকুই দেওয়ার চেষ্টা করব। যাই হোক, অনেক বেশি বলে ফেললাম। ভালো থাকেন সবাই, আর গালিগালাজ করতে থাকেন যতটুকু পারেন। শুরু করা যাক আজকের পর্ব। রাত তখন প্রায় 11টা। সুইমিং পুলের পাশে বসে রইল নিলয়। ফোনের ওপাশে অবনী, যার মায়াবী কথাগুলো যেন মনে দোলা দিয়ে যায় নিলয়ের। তার পাথর হৃদয়েও প্রেমের ফুল ফুটেছে। এমনিতেও প্রথম প্রেমের অনুভূতিটা একটু বেশি মধুর হয়ে থাকে। মনে হয় যেন এটাই বহুকাল বেঁচে থাকার একটা অন্যতম কারণ। তাদের দুজনের মাঝে দূরত্বটা আজ বেশ কয়দিনের। নিলয় তালুকদার বাড়ি ছাড়ার পর থেকেই দুজনের মাঝে দেখা হয়নি আর, যার ফলে একটু বেশি বিষণ্ণতায় ডুবে আছে অবনী। সারাক্ষণ সামনে থাকা মানুষটা আজ অনেক দিন হলো তার থেকে দূরে। অবনীর যে অনুভূতির মানে বুঝতে সময় লাগেনি নিলয়ের। আমার আর ভালো লাগছে না এখানে, সব কিছু অসহ্য হয়ে উঠেছে আমার কাছে। দম বন্ধ হয়ে আসে বাড়িটায়। আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ, আরোহী ও রাজ ভাইয়ার মতো। অবনীর এমন কথায় খানিকটা সময় নীরব রইল নিলয়। অবনী ফের বলে, জানেন, এই বাড়িতে থাকলে আমি নির্ঘাত দম বন্ধ হয়ে মারা যাব। আমি মুক্তি চাই এই বাড়ির মানুষগুলোর থেকে। যদি আপনি না থাকতেন তাহলে নিজেই চলে যেতাম অনেক দূরে, যেখানে এসব কিছুই থাকতো না। একটু প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারতাম। অথচ যখনই এটা ভাবি তখনই মনে হয় আমার তো আপনি নামক একটা মানুষ আছে, যাকে ছেড়ে হারিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এবার নীরবতার অবসান ঘটিয়ে নিলয় বলে ওঠে, আমাদের সম্পর্কটা এমন যেখানে আরোহীর মতো তোমাকেও যে কোনো একটা পক্ষ বেছে নিতে হবে। হয়তো আমি, নয়তো পরিবার। এখন আরোহীর মতো তুমিও কি নিজের পরিবারকে চিরতরে ছাড়তে পারবে? বিপরীতে অবনী কিছু না ভেবেই বলে, এমন পরিবারের সাথে থাকার চেয়ে মৃত্যুও অনেক ভালো। একটা শ্বাস ছাড়ে নিলয়, শান্ত স্বরে বলে, নিয়ে আসবো তোমাকে। নিয়ে যান, এখানে দম বন্ধ হয়ে আসছে আমার। কিছু সময় অতিবাহিত হয়ে গেল। অবনীর সাথে কথার সমাপ্তি ঘটলে সেখানে চট করে উপস্থিত হয় তৃষা। মুখে হাসি ফুটিয়ে রেখে হালকা মাথা কাত করে নিলয়ের দিকে চেয়ে বলে, লুকিয়ে প্রেম করছিলেন তাই না? ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায় নিলয়। তৃষা মুহূর্তেই তার পাশে বসে বলে, আমি কিন্তু সব শুনে ফেলেছি।
বিপরীতে নিলয় খানিকটা শান্ত স্বরে বলে, লুকিয়ে কথা শুনছিলে? তৃষা হাসি ধরে রেখে হালকা মাথা নেড়ে বলে, কিছু বলল না নিলয়। এবার তৃষা খানিকটা মন খারাপ করে বলে, আচ্ছা আপনি রাগ করলে সরি, ঠিক আছে, সমস্যা নেই। আবার হাসে তৃষা। তার ছোট খাড়া খাড়া চুলগুলোর জন্য অনেকটাই বাচ্চাদের মতো দেখায় তাকে, যার কারণে তৃষাকে দেখলেই খানিকটা হাসি পায় নিলয়ের। কিন্তু হাসছে না আজ। তবে এই মুহূর্তে নিলয় মন খারাপ করেনি, এটাই তৃষার কাছে স্বস্তির। তাই আগ্রহ খানিকটা বাড়িয়ে বলে, নাম কি আপুটার? অবনী। আচ্ছা আপনি আপুটাকে কখন থেকে ভালোবাসেন? তৃষার দিকে চেয়ে নিলয় নীরব রইল। নীরবতায় তৃষা ফের বলে, বলুন না কবে থেকে ভালোবাসেন, না হলে কিন্তু আমি আপনাকে বেতন দিব না। হাসি পেলেও নিলয় নিজেকে স্বাভাবিক রেখে বলে, অনেক আগে থেকে। আচ্ছা কে আগে প্রপোজ করেছিল, আপনি নাকি আপুটা? নিলয় পুলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, অবনী প্রথমে ভালোবেসেছিল। শুরুতে আমার কাছে বিরক্তিকর মনে হলেও পরে আমিও তাকে ভালোবেসে ফেলি। খানিকটা মন খারাপ হয়ে ওঠে তৃষার। মনে পড়ে সেই পুরনো দিনগুলোর কথা, যা এখনও তার মস্তিষ্ক জুড়ে বিচরণ করে প্রতিনিয়ত। একটা শ্বাস ছাড়ে তৃষা। ফের নিলয়ের দিকে চেয়ে বলে, আপুটা দেখতে কেমন? সুন্দর। কেমন সুন্দর? যার উপমা হয় না। আপুটাকে খুব ভালোবাসেন তাই না? খুব। নিলয়ের শান্ত স্বর যা মুহূর্তেই শান্ত করে দেয় তৃষাকেও। হাসিমাখা মুখটা বিষণ্ণ হয়ে ওঠে। নিজের হারানো ভালোবাসার গল্পটা মনে আসতেই হাসিটা বিষণ্ণতায় চাপা পড়ে যায় তার। নিলয় তার দিকে তাকাতেই পুনরায় জোরপূর্বক হেসে উঠল সে, যে হাসি আবারও মিলিয়ে যায়, যেন মুহূর্তেই হাসতে ভুলে গেছে সে। আজও হঠাৎ বুক ফেটে বেরিয়ে আসতে চাচ্ছে কান্না। বুক চিরে বেরিয়ে আসা নিঃশ্বাসগুলো কেঁপে কেঁপে উঠছে তার। যেই কাঁপা নিঃশ্বাসে ডান হাতে বুকের ওপর থাকা ওড়নার কিছু অংশ মুঠো করে চেপে ধরে সে। হালকা জলের উপস্থিতিতে ভিজে উঠেছে তার চোখ জোড়া। একটা ভারী নিঃশ্বাসে নীরবে চেয়ে রইল পানিতে টলমল করা সেই পুলের দিকে। সকাল হতেই আকাশ জুড়ে মেঘের উপস্থিতি, যা খুব একটা ঘনও নয় আবার হালকাও নয়। মৃদু বাতাসে নিরিবিলি প্রকৃতি। সকালের নাস্তা শেষে ছাদে এসে ফোন কলে ব্যস্ত সময় পার করছে রাজ। পরনে ট্রাউজারের সাথে কালো রঙের টি শার্ট, যা তার উজ্জ্বল শ্যাম বর্ণের গায়ের রঙকে খানিকটা ফর্সায় রূপান্তরিত করে তুলেছে। ভোর রাতে বাসায় ফিরেছিল রাজ। রাতে ঘুম না হওয়ায় ফজরের নামাজ শেষে ঘন্টা তিনেকের মতো ঘুমিয়েছিল। এখন সকাল 9টা। নাস্তা শেষে ইকবাল সানির সাথে ব্যবসায়িক বিষয়ে আলোচনা চলছিল। এর মাঝেই ছাদে আগমন ঘটে কারো। ততক্ষণে আলোচনার সমাপ্তি হয়ে এসেছে। ফোন রেখেই পেছন ফিরে রাজ। দেখে আরোহী। রাজের দিকে চেয়ে স্বাভাবিক স্বরে প্রশ্ন করে, আসতে পারি মাস্টার মশাই? আজও আরোহীর মুখে সেই শব্দটা শুনে মৃদু হাসে রাজ। অতপর ছাদের রেলিংয়ের সাথে হেলান দিয়ে বলে, এসো বাচ্চা মেয়ে, এসো। আরোহীর ঠোঁটেও ফুটে ওঠে হালকা হাসি। সে হাসি ধরে রেখেই পা বাড়ায় রাজের দিকে। পাশে এসে দাঁড়ায় রাজের। দুজনের মাঝে খানিকটা দূরত্ব। তার দিকে তাকায় রাজ, যেন এই দৃষ্টিতে মিশে আছে এক সমুদ্র মায়া। যে মায়া ধরে রেখেই স্বাভাবিক স্বরে বলে, সময়টা খুব এলোমেলো মনে হচ্ছে তাই না? বিপরীতে আরোহী খানিকটা ভ্রু কুঁচকে বলে, যেমন? তুমি আমার কাছে আসার আগে পরিস্থিতি যেমনটা আশা করেছিলে, হয়তো আমি কিছুই তোমার মন মতো করতে পারছি না। অকারণেই অপরাধী শাস্তি চাচ্ছেন তাই না? শোনেন, আমাদের পরিচয়টা অল্প দিনের হলেও আমি আপনাকে খুব করে বুঝতে পারি। তবে হ্যাঁ, একটু একটু ভয় হয় আমার, বিচ্ছেদের ভয়। মৃদু হাসে রাজ। পুনরায় শান্ত স্বরে বলে, স্রষ্টা ব্যতীত এমন কে আছে যে তোমাকে আমার থেকে আলাদা করবে? রাজের প্রতি পুরোপুরি বিশ্বাস আছে আরোহীর। সে জানে তাকে কেউই কখনো রাজের কাছ থেকে নিতে পারবে না। তবুও যাকে সে খুব করে ভালোবাসে, তাকে হারানোর অনুভূতি সে ভাবতেও নারাজ। কাজেই প্রসঙ্গ এড়িয়ে একটা হালকা নিঃশ্বাসে রাজের দিকে চেয়ে বলে, রাতে কখন ফিরছিলেন? ফজরের সময়। ভাইয়ার বাসায় গিয়েছিলাম। সেখান থেকে ফিরে রুশানের সাথে দেখা করতে হয়েছিল। আপনার ভাইয়া কেমন আছে? রাজ সত্য লুকিয়ে স্বাভাবিক স্বরে বলে, ভালো। বলেই ছাদের রেলিং ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় রাজ। ছাদে টবের মাঝে আরোহীর লাগানো বিভিন্ন গাছে ফুল ফুটেছে। যে ফুল ও গাছের সতেজতা ছাদটার সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। রাজ সেই ফুটে থাকা ফুলগুলোর দিকে চেয়ে বলে, তোমার লাগানো ফুলগুলো ছাদের সৌন্দর্য ঠিক তেমনই বাড়িয়ে দিয়েছে, যেভাবে তোমার আগমন আমার জীবনকে রঙিন করে তুলেছিল। রাজের কথায় মৃদু হাসে আরোহী। হালকা লজ্জায় দৃষ্টি সরিয়ে ফুলগুলোর দিকে তাকায় সে। খানিকটা সময় নিয়ে শান্ত স্বরে বলে, ওই বাড়িতে থাকাকালীনও আমি আর অবনী মিলে ছাদে এমন ফুলের গাছ লাগিয়েছিলাম। আর অবনী ফাজিলটা ওই ফুল গাছগুলোর যত্ন নিত নিলয় ভাইকে দিয়ে।
বলতেই হালকা হাসি ফুটে ওঠে আরোহীর মাঝে। বিপরীতে রাজ তার দিকে চেয়ে বলে, নিলয় ও অবনীর মাঝে প্রেম চলছে তাই না? খানিকটা ভ্রু কুচকায় আরোহী। রাজের দিকে চেয়ে বলে, আপনি কিভাবে জানেন? বিপরীতে রাজ হালকা হেসে বলে, আমার বন্ধুর প্রেমের খবর আমার কাছে পৌঁছানো কি অসম্ভব কিছু? আরোহী একটা হালকা শ্বাস ছেড়ে বলে, তা অবশ্য ঠিক, কিন্তু তাদের বিষয়টা মাথায় আসতেই আমাকে অন্য কিছু ভাবায়। অবনী ওর বাবা মাকে যেমন ভালোবাসে তেমনই ভয় পায়। আমার না হয় নিজের বলতে কোনো পরিবার ছিল না, কিন্তু অবনী, তার পরিবারও তাকে কখনো নিলয় ভাইয়ের হাতে তুলে দিবে না। তার উপর আমার চাচা ও আকাশ ভাইয়ার এমন ভয়ঙ্কর রূপ দেখে মাঝে মাঝে বুকটা ধুকপুক করে আমার। যদি বাকিটা বলার আগেই রাজ স্বাভাবিক স্বরে বলে, নিলয়ের জন্য প্রয়োজনে অবনীকে সেভাবেই নিয়ে আসব যেভাবে তোমাকে নিয়ে এসেছিলাম। থেমে গিয়ে রাজের দিকে তাকায় আরোহী। বিপরীতে রাজ ভরসা সূচক হালকা হাসিতে দুপা বাড়িয়ে গাছ থেকে একটা ছোট সাদা গোলাপ ছিঁড়ে নিল। আরোহী সেদিকে চেয়ে বলে, ফুল ছিঁড়াটা ঠিক না, কারণ ফুল গাছেই সুন্দর। রাজ সেই ফুলটা হাতে নিয়ে আরোহীর এক পাশে দাঁড়ায়, যত্ন করে ফুলটা তার কানের পাশে গুজে দিয়ে বলে, কিন্তু এই ফুল ভর্তি গাছটা কি আমার ব্যক্তিগত ফুলের চেয়েও বেশি সুন্দর? এদিকে সকাল হতেই এডিশনাল আইজিপি ওয়াহিদ শিকদারের বাসায় পৌঁছে যায় রুশান। 3 দিনের ছুটি নিয়ে নিজ বাড়িতে গিয়েছিলেন তিনি। তার ফিরে আসার জন্য অপেক্ষা করার মতো সময় নেই রুশানের হাতে। যা করার তা দ্রুতই করতে হবে, কারণ সেই বিশ্বাসঘাতক যতক্ষণ নিঃশ্বাস নিবে ততক্ষণ অবধি তার নেওয়া প্রতিটা শ্বাসই হুমকি স্বরূপ। বিপ্লব ও বিদ্যুৎকে দমন করতে চাইলে আগে জাহাঙ্গীর আলমকে থামানোর বিকল্প নেই। 2য় তলার বড় খোলা বারান্দাটায় একসাথে বসে দুজন। একজন লোক এসে তাদের সামনে থাকা খালি চায়ের কাপগুলো নিয়ে গেল। লোকটা চলে যাওয়া অবধি নীরব রইল আলোচনা। অতঃপর সবটা শুনে ওয়াহিদ শিকদার খানিকটা ভেবে বলে, তোমার সব অভিযোগ শুনলাম, আর এই বুলেটও পরীক্ষা করা হবে, কিন্তু শুধুমাত্র অভিযোগের মাধ্যমে আমি একজন ডিআইজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না। তার জন্য প্রমাণ প্রয়োজন। তুমি আমাকে প্রমাণ দিতে পারবে? বিপরীতে রুশান তীব্র আত্মবিশ্বাস নিয়ে বলে, পারবো স্যার। আমি তার জন্য একটা পরিকল্পনা তৈরি করেছি। আশা করি তার বিশ্বাসঘাতকতা প্রমাণের জন্য এটাই যথেষ্ট হবে। তার জন্য শুধুমাত্র আপনার হেল্প প্রয়োজন। ওয়াহিদ শিকদার খানিকটা ভ্রু কুঁচকে বলে, কী সেই প্ল্যান? রুশান স্বাভাবিকভাবে একটা পত্র বাড়িয়ে দিল ওয়াহিদ শিকদারের দিকে। তা হাতে নিয়ে চোখ বোলাতে ব্যস্ত হয়ে পড়ে ওয়াহিদ শিকদার। এখানে পুরো পরিকল্পনার ডিটেলস লেখা আছে। পুরোটা পড়া শেষ করে ওয়াহিদ শিকদার তার দিকে চেয়ে বলে, ওকে, আমি তোমায় হেল্প করব। যদি তোমার এই অভিযোগ মিথ্যে প্রমাণিত হয় তাহলে তোমাকেই এর জন্য জবাবদিহি করতে হবে। বিপরীতে রুশান রাজি হয়ে বলে, ওকে স্যার, তার জন্য আমি প্রস্তুত থাকব। মেঘলা পরিবেশে ফরিদা আন্টিকে নিয়ে বাড়ির দক্ষিণ পাশটায় পা বাড়ায় নিলয়। খোলা আকাশের নিচে ছোট গাছপালার ফুরফুরে পরিবেশ মনকে শীতল করে তোলে ফরিদা আন্টির। হাঁটা থামিয়ে একপাশে স্থির দাঁড়ান তিনি। নিলয়ের দিকে চেয়ে স্বাভাবিক স্বরে বলে, আজ হঠাৎ কথা বলার জন্য এখানে নিয়ে আসলি? কি এমন কথা যা ঘরে বলা যেত না? বিপরীতে খানিকটা নীরব রইল নিলয়, যেন কথাটা বলতে খানিকটা ইতস্তত বোধ করছে সে। যা লক্ষ্য করে ফরিদা আন্টি তাকে সাহস দিয়ে বলে, এমন কি কথা বল, আমি শুনছি। নিজের মাঝে গোপনে একটা শ্বাস ছাড়ে নিলয়। অতঃপর ফরিদা আন্টির দিকে চেয়ে বলে, যদি কখনো শুনতে পাও আমি কাউকে ভালোবাসি, তাহলে বিষয়টা তোমরা কিভাবে নিবে? খানিকটা অবাক হব, কারণ এটা অবাক করার মতোই একটা কথা। কেন, আমি কি কাউকে ভালোবাসতে পারি না? এমন প্রশ্নে খানিকটা ভ্রু কুঁচকে নিলয়ের দিকে তাকায় ফরিদা আন্টি। অবাক হয়ে বলে, তুই কি সত্যি সত্যি কারো প্রেমে পড়েছিস? বিপরীতে নিলয় আবারও খানিকটা ইতস্তত বোধ করে বলে, না, সে আমার প্রেমে পড়েছিল আর আমি ভালোবেসেছি। আচ্ছা শোনো, এখন আমি যদি হুট করে তাকে নিয়ে আসি তাহলে কি রাগ করবে? রাগ কেন করব, বরং এটা আমার জন্য খুশির খবর। যার জন্য মেয়ে চয়েস করার জন্য আমি চিন্তিত ছিলাম, সে নিজেই তার ভালোবাসার মানুষকে খুঁজে নিয়েছে। যদি তোরা একে অপরকে সত্যিই ভালোবাসিস তাহলে আমাদের আপত্তি কিসের? বরং তোদের দ্রুত এক করে দেওয়াটাই আমাদের কর্তব্য। রাজকে দেখ, সে তার বাবা মা অস্ট্রেলিয়া থেকে ফেরার অপেক্ষা না করলে কবেই তার ও আরোহীকে বিয়ে দিয়ে করিয়ে দিতাম, কিন্তু তোর বেলায় তো আর কোনো বাধা থাকবে না। খানিকটা নীরব রইল নিলয়। কিছুটা ভেবে ফরিদা আন্টির দিকে চেয়ে বলে, আন্টি, আমি সত্যি একজনকে ভালোবাসি। ফরিদা আন্টি খানিকটা সরু চোখে চেয়ে বলে, নাম কি মেয়েটার? অবনী, আরোহীর চাচাতো বোন। ফরিদা আন্টি খানিকটা ভেবে বলে, তার মানে? হ্যাঁ আন্টি। অতঃপর ফরিদা আন্টি খানিকটা হতাশ হয়ে বলে,
তোরা দুজনই ঘুরে ফিরে এক জায়গায় আচার খেলি। তা অবশ্য ঠিক, কিন্তু এখন ওটা ভাববার বিষয় না। মূল কথা হলো আমি অবনীকে ওই বাড়ি থেকে নিয়ে আসব। যদি মেয়েটা বিশ্বস্ত না হয়, আমার মনে হয় আগে আরোহীর সাথে এ ব্যাপারে আলোচনা করা উচিত। ফরিদা আন্টির ক্ষীণ সন্দেহে নিলয় তীব্র বিশ্বাস নিয়ে বলে, না আন্টি, অবনীও পুরোপুরি আরোহীর মতো। সে আমাকে সত্যি ভালোবাসে। এখন সেও আরোহীর মতো পরিবারকে ছেড়ে আমার কাছে চলে আসতে চাচ্ছে। তাছাড়া এমনিতেও আমি অবনীকে ওই বাড়িতে রাখতে ভরসা পাচ্ছি না। আগে তাকে ওখান থেকে নিয়ে আসবো, এরপর ডিরেক্ট বিয়ে। কারণ ওসব প্রেম টেম এসব আমাকে দিয়ে হবে না। নিলয়ের কথায় হেসে ফেলে ফরিদা আন্টি। অতঃপর হাসি থামিয়ে কিছু না ভেবে বলে, আচ্ছা, তোরা একে অপরকে ভালোবাসলে তোদের জন্য শুভকামনা। অবনীকেও আমরা আরোহীর মতোই অভ্যর্থনা জানিয়ে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নিব। হেসে ওঠে নিলয়। হয়তো এই মুহূর্তে তার চেয়ে সুখী মানুষ দ্বিতীয় কেউ নেই। যেন তার হাতে এসে ধরা দিয়েছে পৃথিবীর এক টুকরো স্বর্গসুখ। হৃদয়ে বইছে অন্যরকম এক প্রশান্তি, যা হাসির মাঝে প্রকাশ করে বলে ওঠে, থ্যাংক ইউ সো মাচ মাই মাদার। দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকেল ঘনিয়ে এলো। আজ সারাদিন আকাশ মেঘলা থাকায় উত্তাপ নেই, বরং বয়ে চলা বাতাস খানিকটা শীতল করে তুলেছে প্রকৃতিকে। কাজেই একটা সাদা রঙের পাতলা টি শার্টের উপর কালো রঙের একটা বোম্বার জ্যাকেট পরে নেয় নিলয়। অবনীর সাথে লাস্ট দেখা হয়েছিল সেই তালুকদার বাড়ি ছাড়ার সময়। মাঝখানে অপেক্ষার দিনগুলো পেরিয়ে আবারও সাক্ষাৎ হতে চলল তাদের। ঘটতে চলেছে দূরত্বের অবসান। ভাবতেই মৃদু অস্থিরতায় বের হওয়ার উদ্দেশ্যে নিজেকে তৈরি করে নেয় নিলয়। এর মাঝেই অবনীর মেসেজ, আমি বের হয়েছি। এ পাশ থেকে নিলয় ছোট করে রিপ্লাই দিল, ওকে। হাত ঘড়িটা পরে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় নিলয়। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখে তিশা মেঘলা দিনে সোফায় পা তুলে বসে, চিপসের প্যাকেট হাতে নিয়ে। তার মাঝ থেকে একটা চিপস হাতে নিয়ে মুখে দেওয়ার মুহূর্তে নিলয়কে দেখে থেমে যায় সে। স্বাভাবিক স্বরে বলে, এমন সেজেগুজে অবনী আপুর কাছে যাচ্ছেন তাই না? তিশার পাশ কাটিয়ে যাওয়ার সময় দাঁড়ায় নিলয়। তিশার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই তিশা ফের বলে, প্রেম ভালোবাসা একটা ফালতু টপিক। এটা জীবনে কান্না ছাড়া আর কিছুই বয়ে আনে না। এখন হয়তো বুঝবেন না, যখন আঘাত পাবেন তখন বুঝবেন আমার কথাটার মানে। এটা খুব বাজে জিনিস, পচা একটা জিনিস। বলেই পুনরায় চিপস মুখে নিয়ে চিবোতে থাকে তিশা। নিলয়ের থেকে দৃষ্টি সরিয়ে বাচ্চাদের মতো চিপসের প্যাকেটের দিকে তাকায় সে। মেয়েটার জীবনের গল্প নিলয়ের অজানা নয়। ভালোবাসা তাকে সবচেয়ে বড় আঘাতটা করেছে বলেই এই শব্দটার প্রতি তার এত ক্ষোভ। ভাবতেই তার জন্য খানিকটা মায়া হয় নিলয়ের। হালকা মলিন হেসে হাত বাড়িয়ে তিশার খাড়া খাড়া চুল হালকা নাড়িয়ে দিয়ে বেরিয়ে যায় সে। বের হতেই একজন গার্ড তার সামনে এসে দাঁড়িয়ে বলে, স্যার আমরা আসব? নিলয় গাড়ির দরজা খুলে ওঠার সময় বলে, প্রয়োজন নেই। এদিকে সেই জায়গাটা এসে দাঁড়িয়ে রইল অবনী, যেখানে রাজ এবং আরোহী কথা বলার সময় পাহারা দিয়েছিল দুজন মিলে। জায়গাটা খানিকটা নিরিবিলি, লোকজনের চলাফেরা কম হওয়ায় দুজন একত্রিত হওয়ার জন্য সেই স্থানটাকেই বেছে নিয়েছে। রাস্তার একপাশে গাড়িটা পার্ক করে নিলয়। দেখে কিছুটা দূরে অবনী দাঁড়িয়ে আছে খোলা চরের দিকে মুখ করে। খোলা চুলগুলো মৃদু বাতাসে নড়ছে তার। খানিকটা সময় সেদিকে তাকাতেই মুগ্ধতা এসে ভিড় জমায় নিলয়ের মাঝে। চেহারায় সে মুগ্ধতার ছাপ ফুটিয়ে পা বাড়ায় প্রিয় মানুষটার দিকে। অবনী ফের মেসেজ করে, কোথায় আপনি? কতক্ষণ লাগবে? আমার কিন্তু ভয় করছে। রিপ্লাই দিল না নিলয়। মৃদু হেসে এগিয়ে যায় সে। নীরবে অবনীর পেছনে এসে দাঁড়িয়ে দুহাতে চোখ চেপে ধরে অবনীর। খানিকটা চমকায় অবনী, তবে নিলয়ের উপস্থিতি বুঝতে পারে সে। তাকে ছেড়ে মৃদু হাসিতে সামনে এসে দাঁড়ায় নিলয়। প্রেম ভালোবাসা থেকে দূরে থাকা ছেলেটাও একসময় তার শখের নারীর জন্য পাগলামিতে মেতে ওঠে। সব সময় না, তবে মাঝে মাঝেই। নিলয় ঠিক তার ব্যতিক্রম নয়। অবনীর এক হাত চেপে ধরে নিলয়, আলতো করে তাতে চুমু এঁকে দিয়ে বলে, আমি এসে গেছি, আর কোনো ভয় নেই, চলো। বিপরীতে আহত চোখে তার দিকে তাকায় অবনী। নিলয় তা উপেক্ষা করে অবনীর হাত আরও শক্ত করে চেপে ধরে, পা বাড়ায় স্থান ত্যাগ করার উদ্দেশ্যে। কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে রইল অবনী। নিলয় বুঝতে পারে অবনী নার্ভাস, তাই পুনরায় অবনীর সামনে এসে দাঁড়িয়ে গালে হাত রেখে বলে, ভয় পেও না, কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। যে হাত ধরেছ, এই হাতেই আমি তোমাকে সারা জীবন আগলে রাখব। এর মাঝেই সারিবদ্ধভাবে 5টা গাড়ি এসে ভিড় জমায় সেখানে, যেগুলো হার্ট ব্রেক করতেই তার থেকে
অস্ত্র হাতে নেমে আসে একের পর এক ছেলে, যারা ছুটে এসেই নিলয় ও অবনীর চারদিক ঘিরে নেয়। সামনের গাড়ি থেকে নেমে আসে আকাশ, চোখ থেকে সানগ্লাস খুলে নিলয়ের দিকে এগিয়ে আসে সে। ছেলেগুলো নিলয়কে আঘাত করার জন্য তেড়ে আসতেই নিলয়ের একের পর এক আঘাতে মাটিতে ছিটকে পড়ে তারা। যেই সামনে আসছে সেই জোরালো আঘাতে ছিটকে পড়ছে মাটিতে। নিলয়ের শক্ত হাতের ঘুষি ও পায়ের শক্ত আঘাতে যেন ছেলেগুলো উঠে দাঁড়ানোর শক্তি হারিয়েছে মুহূর্তেই। কয়েকজন উঠে দাঁড়াতে সক্ষম হলেও কয়েকজন গড়াগড়ি খাচ্ছে মাটিতে, যা দেখে চারপাশ থেকে তেড়ে আসা বাকি ছেলেগুলো থেমে যায় মুহূর্তেই। নিলয় যার দিকে তাকাচ্ছে সেই পিছিয়ে যাচ্ছে দুপা করে। ভয়ে থরথর করে কাঁপছে অবনীর পুরো শরীর। নিলয় তা লক্ষ্য করে এক হাতে বুকে জড়িয়ে নিল তাকে। অভয় দিয়ে বলল অবনীকে, কিছু হবে না, আমি আছি বলেই অবনীকে ছেড়ে নিজের পেছনে নিয়ে এক হাত মেলে তাকে আগলে নিল। অবনীর দিকে কেউ আগাতে চাইলেই আগে নিলয়কে অতিক্রম করতে হবে এমন ভাব। অতঃপর আকাশের লোকগুলোর দিকে বিরক্তিকর দৃষ্টিতে চেয়ে নিজের মাঝে বিড়বিড় করে বলে, এই কুকুরগুলো আমাদের খুঁজে পেল কি করে? বলতেই নিলয় লক্ষ্য করে তার পেছন থেকে সরে যায় অবনী। নিলয়ের দিকে চেয়ে স্বাভাবিকভাবেই আকাশের পাশে গিয়ে দাঁড়ায় সে। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় নিলয়, স্থির হয়ে তাকিয়ে রইল অবনীর দিকে, যেন এক মুহূর্তের জন্য নিজের চোখকেই অবিশ্বাস্য মনে হচ্ছে তার। সেদিন আরাফ জানালা দিয়ে নিলয় ও অবনীকে প্রথম দেখেই তার বিচক্ষণ মস্তিষ্ক বুঝে নিয়েছিল এই সম্পর্কের মানে। অতঃপর অবনীকে ইনায়া তালুকদারের বলা সেই কথা, দুনিয়াতে পরিবারের ঊর্ধ্বে কেউ নয়। আর গতকাল আরাফের বলা সেই কথা, এখন থেকে রাজ এমনভাবে তার প্রিয় মানুষদের হারাবে যা সে কখনো কল্পনাও করতে পারবে না। এখন থেকে তার প্রতি আমাদের প্রতিটা আঘাতই থাকবে তার জন্য অপ্রত্যাশিত। যে প্ল্যানকে মাথায় রেখে অবনীকে বাবার মৃত্যুর সংবাদ জানায় আকাশ, জানায় কিভাবে নিলয় তার বাবা ইব্রাহিম তালুকদারকে নৃশংসভাবে মেরেছিল, যা শুনে এক মুহূর্তের জন্য জ্ঞান শূন্য হয়ে পড়ে অবনী। বাবা যতই খারাপ হোক, বাবার জন্য মেয়েদের মন খুব বেশি নরম হয়ে থাকে, যার জন্য ভাইদের বোঝানো কথাগুলো তার মস্তিষ্কের সাথে মিশে যায় খুব সহজেই। যা শুনে মৃদু হাসে আরাফ, শান্ত স্বরে বলে, এটাই হবে নিলয়ের জন্য তৈরি সবচেয়ে কার্যকর ফাঁদ, কারণ একজন ছলনাময়ী নারীর অভিনয় একজন সিংহ পুরুষকেও বিড়ালে পরিণত করার ক্ষমতা রাখে। আকাশের পাশে দাঁড়িয়ে নিলয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে অবনী। একটা লম্বা শ্বাস টেনে নিজের আবেগকে দমিয়ে রাখে সে। অতঃপর স্বাভাবিক স্বরে বলে, আমায় ক্ষমা করো নিলয়, আমি তোমার জন্য আমার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারিনি। বলেই মাথা নিচু করে ফেলে অবনী। তার বলা কথাটা যেন তীরের মতো এসে বিঁধল নিলয়ের বুকে। এখনও স্থির হয়ে চেয়ে রইল অবনীর দিকে। একজন লোক তেড়ে এসে আঘাত করে তাকে। বিপরীতে ঠায় দাঁড়িয়ে রইল নিলয়, যা দেখে একে একে কয়েকজন এসে আঘাত করতে থাকে তার গায়ে। একজন তেড়ে এসে পিঠে লাথি বসাতেই খানিকটা সামনে ছিটকে পড়ে নিলয়। এক হাঁটু ভাঁজ করে বসে পড়ে সে। পাশ থেকে আরেকজন ছুটে এসে পায়ের শক্ত বুট দিয়ে তার গালে লাথি বসায়। পড়ে যেতেই এক হাতে নিজেকে সামলে নেয় নিলয়। মুখ দিয়ে বেরিয়ে আসে রক্ত। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। পাথর হৃদয়ের মানুষটারও চোখজোড়া টলমল করে উঠছে। হৃদয় ছেঁড়া অনুভূতি নিয়ে এক দৃষ্টিতে চেয়ে রইল অবনীর দিকে। চোখের নোনা জল গাল বেয়ে আছড়ে পড়ল মাটিতে। সেই সাথে অবনীর দিকে চেয়ে অস্পষ্ট স্বরে বলে ওঠে, অবনী, আমার অবনী। একের পর এক আঘাতে নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে নিলয়ের। সেদিকে তার খুব একটা গুরুত্ব নেই বললেই চলে, কারণ শরীরে পাওয়া আঘাত কি তার হৃদয়কে দ্বিখণ্ডিত করে দেওয়া সেই আঘাতের চেয়েও অধিক গুরুতর? যে দ্বিখণ্ডিত হওয়া হৃদয় থেকে এর চেয়েও দ্বিগুণ রক্তক্ষরণ হচ্ছে আজকে। নীরব হয়ে অবনীর দিকে চেয়ে রইল নিলয়। বুক চিনচিন করা অনুভূতির সাথে দু চোখ বুজে নিল সে। আবারও গাল বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। অতঃপর চোখ মেলে অবনীর দিকে চেয়ে যেন একটা কথাই বলতে ইচ্ছে হচ্ছে, আমার পাথর হৃদয়েও তুমি করেছিলে ফুলের চাষ, অথচ সেই হৃদয়ে তুমি ভালোবাসার নামে রেখে গেছো ভারী এক দীর্ঘশ্বাস। তবুও নিয়তিকে মেনে নিতেই হবে ভেবেই একটা লম্বা শ্বাসে উঠে দাঁড়ায় নিলয়। চারপাশে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে আকাশের অনুগত ছেলেগুলো। নিলয়ের আঘাতে যে কয়েকটা ছেলে মাটিতে পড়েছিল তারা উঠে দাঁড়ায়, অস্ত্র তাক করে নিলয়ের দিকে। তাদের চেহারাও তীব্র ক্রোধ দেখতে পেয়ে আকাশ এক হাত উঠিয়ে থামতে বলে তাদের। অতঃপর ডান হাতের দুই আঙুলে নিলয়ের দিকে ইশারা করে বলে, তাকে জীবিত প্রয়োজন, বিপ্লব তাকে জীবিত চায়। প্রয়োজনীয় তথ্যগুলো না পাওয়া অবধি তার মৃত্যু হবে না।
আকাশের আদেশ পেয়ে শান্ত হয়ে দাঁড়ায় ছেলেগুলো। তাদের মাঝ দিয়ে নিলয়ের সামনে এসে দাঁড়ায় আকাশ। টি শার্টের হাতা হালকা উপরের দিকে উঠিয়ে সকলকে উদ্দেশ্য করে শান্ত স্বরে বলে, আমি দেখছি বিষয়টা, আদেশ ব্যতীত কেউ এতে হস্তক্ষেপ করবে না। বলেই পুনরায় নিলয়ের দিকে তাকায় আকাশ। মুহূর্তেই অস্ত্রগুলো মুঠো হাতে উপরে উঠিয়ে উল্লাস করে উঠে ছেলেগুলো, কারণ তাদের বিশ্বাস আকাশ ফাইটিংয়ে এতটাই দক্ষ যে নিলয় কখনোই পেরে উঠবে না তার সাথে। অবনের দিকে এক নজর চেয়ে একটা লম্বা শ্বাসে নিজেকে স্বাভাবিক করে নেয় নিলয়। মুহূর্তেই নিজের ভেতরেই চাপা দিল নিজের অবাধ্য ইমোশনকে। অতপর চারদিকে একবার চোখ বুলিয়ে আকাশের দিকে তাকায় সে। বুঝতে সময় লাগেনি আকাশ 1-to-1 চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তার দিকে। সেই সাথে চারপাশে দাঁড়ানো ছেলেগুলোর উল্লাসে চারপাশটা যেন তীব্র উত্তেজনাকর হয়ে উঠেছে। গায়ে থাকা বম্বার জ্যাকেটটা খুলে হাতে নেয় নিলয়। এক পাশে ঘাসের উপর রাখে সেটা। গায়ে এখন কেবলই একটা সাদা রঙের পাতলা টি শার্ট, যার ফলে তার জিম করা সিক্স প্যাক শরীর যেন স্পষ্ট ফুটে উঠেছে টি শার্টের উপর দিয়ে। শান্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকায় নিলয়, যেন এই নীরবতায় লুকিয়ে আছে এক সমুদ্র ক্রোধ। আকাশের ছেলেগুলো তাদের দুজনের চারপাশে বৃত্তাকারে দাঁড়িয়ে আছে। সেই সাথে তাদের অস্ত্রগুলো শক্ত মুঠোয় মাথার উপর নিচ করে উৎসাহ দেওয়ার মতো বলতে থাকে, বিদ্যুৎ 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 বিদ্যুৎ। উত্তেজিত হয়ে উঠেছে চারপাশ। আকাশ মুঠো শক্ত করে নিজেকে প্রস্তুত করতেই পেছন থেকে অবনী চিৎকার করে বলে ওঠে, ভাইয়া যথেষ্ট হয়েছে, তাকে আর মেরো না প্লিজ। তবে অবনীর সেই চিৎকার হয়তো পৌঁছায়নি আকাশের কান অবধি। যা লক্ষ্য করে অবনী ভাইয়ের দিকে ছুটে যেতে চাইলেই দুজন সামনে দাঁড়িয়ে বাধা দেয় তাকে। আকাশ সেদিকে এক নজর চেয়ে অতঃপর নিলয়ের দিকে তাকায়, শান্ত স্বরে বলে, আমার হাতে পড়েছ যেহেতু সময় ফুরিয়ে এসেছে তোমার, আগে হোক বা পরে তোমার মৃত্যু নিশ্চিত। বিপরীতে নিলয় তার দিকে চেয়ে বলে, তুমি যেটা মৃত্যু বলছো তা আমার জন্য শাহাদাত। তুমিও ঠিক সাকিবের মতোই কথা বলছো, তবে তোমাদের মাঝে পার্থক্য হলো সাকিব সহজেই মরেছে আর তুমি মৃত্যুর জন্য ভিক্ষা চাইবে। সাকিব কি ভিক্ষা চেয়েছিল? না, তবে তার পরিণতি আশা করি এখনো ভুলে যাওনি। নিলয় ফের বলে, আমাদের একজন মরলে 10 জন জন্ম নিবে, যারা হবে তোমাদের মতো অমানুষদের জন্য কেবলই একটা দুঃস্বপ্ন। আকাশ চেহারায় হালকা বিরক্তির ছাপ ফুটিয়ে একটা শ্বাস ছেড়ে বলে, আফসোস, তোমরা প্রত্যেকেই খুব বাজেভাবে মরবে। বিপরীতে নিলয় তার দিকে চেয়ে হালকা দুহাত মেলে ধরে গলা উঁচিয়ে বলে, এটা সত্যের মাঠ, দেখা যাক কে বাঁচে আর কে মরে। অন্যদিকে নিজের অফিসে ব্যস্ত সময় পার করছেন ডিআইজি জাহাঙ্গীর আলম। এর মাঝে একজন অনুমতি চেয়ে তার কক্ষে প্রবেশ করে পাশে এসে দাঁড়ায়। খানিকটা ঝুঁকে জাহাঙ্গীর আলমের কানের সামনে বিড়বিড় করে বলে, রুস্তমের খোঁজ পেয়েছি স্যার। মুহূর্তেই অবাক হয়ে তার দিকে তাকায় জাহাঙ্গীর আলম, অতঃপর বলে, কোথায়? এখনও তার এক আত্মীয়র বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছে। মুহূর্তেই জাহাঙ্গীর আলম বলে ওঠে, রুশান এই খবর পেয়েছে? না স্যার, খবর পাওয়া মাত্রই সর্বপ্রথম আপনাকে জানিয়েছি। ভেরি গুড, আর কাউকে বলার দরকার নেই, মুখ একদম বন্ধ, আমিই দেখছি বিষয়টা। বলেই দ্রুত পায়ে নিজের অফিস কক্ষ ছেড়ে বেরিয়ে যায় জাহাঙ্গীর আলম। লোকটা তার বেরিয়ে যাওয়ার দিকে চেয়ে রইল খানিকটা সময়, অতঃপর ফোন বের করে রুশানকে কল দেয় সে। মুহূর্তেই ওপাশ থেকে রিসিভ করে রুশান বলে, টোপ গিলেছে? লোকটা মৃদু হেসে বলে, জি স্যার, দেখে মনে হচ্ছে ক্ষুধার্ত কুকুর তার খাবারের সন্ধান পেয়েছে। এদিকে নিলয় ও আকাশের মাঝে চলছে তুমুল লড়াই। দুজনকেই একে অপরকে পাল্টা আঘাত করছে একের পর এক। এক পাশ থেকে যা দেখে বুক ধকপক করছে অবনীর। সেই সাথে পুরো শরীর থরথর করে কাঁপছে তার, কারণ তার জীবনে এমন ভয়ঙ্কর মুহূর্ত এবারই প্রথম, যা হয়তো এই কাজটা করার আগে কল্পনায়ও ভাবতে পারেনি সে। আকাশ ও নিলয়, ক্ষিপ্ততা, ফাইটিং কৌশল ও বিচক্ষণতা কোনো দিক দিয়েই কারো থেকে কেউ কম নয়। তবে এই মুহূর্তে অবনীর প্রতি তৈরি অভিমানটা কতটা ক্রোধে রূপ নিয়েছে তা নিলয়ের ক্ষিপ্ততার মাঝেই ফুটে উঠেছে স্পষ্ট। তার একের পর এক ক্ষিপ্ত আঘাত দুর্বল করে তোলে আকাশকেও। তার বুকে বসানো লাথির আঘাতে কয়েক পা পিছিয়ে পড়ে আকাশ, তবে পড়ে যায়নি। নিজেকে সামলে নিয়ে নিজের বুকের দিকে তাকায় সে। এক হাতে তা ঝেড়ে নিয়ে নিলয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে পুনরায়। বুঝতে বাকি নেই এই মুহূর্তে নিলয়ের ক্রোধ ও ক্ষিপ্ততা কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এক হাতের ইশারায় আকাশের দিকে চেয়ে এগিয়ে তাকে আঘাত করতে বলে নিলয়। তার ক্ষিপ্ততা সম্পর্কে বুঝতে পেরেও তেড়ে যায় আকাশ। মুহূর্তেই নিলয় তার দিকে দুপা এগিয়ে খানিকটা লাফ দিয়ে ঘুরেই ফুটবলের ন্যায় লাথি বসায় আকাশের মাথায়। এবার আর নিজেকে সামলাতে
ব্যর্থ হয়ে ছিটকে পড়ে আকাশ। মুহূর্তেই থেমে যায় চারপাশে দাঁড়ানো ছেলেগুলোর উৎসাহী আওয়াজ। নীরব হয়ে গেল চারপাশ।